नागपूरमधून आलो आहो आम्ही. आणि आम्ही इथं गंगासागर तीर्थस्थान पाहायला आलो आहो. गंगा मैया की जय. তো এই কাহিনীর শুরু হয় এই সময় থেকে প্রায় 11 ঘন্টা আগে। ঘড়িতে সময় 4:07 AM। উঠে পড়েছি ঘুম থেকে। স্নান করে মোটামুটি রেডি হয়ে গেছি। খুব একটা ঠান্ডা লাগেনি, কারণ প্রথমবারের মতো সোলো ট্রাভেল করছি এবং অবশ্যই সেটা ফিল্ম করার চেষ্টা করছি। একটু সেই জন্য টেনশনও আছে, তাই জন্য হয়তো গাও গরম আছে, এক্সাইটেডও আছি মোটামুটি। তো কোথায় যাচ্ছি সেটা বলা হলো না। আজকে যাব গঙ্গাসাগর, 2026-এর যে গঙ্গাসাগর মেলা, সেখানে কপিল মুনির আশ্রম, সেখানেই আজকে যাব। বাইরে এখনো পুরোপুরি অন্ধকার, আকাশে চাঁদও দেখা যাচ্ছে। চলে এসেছি সোনারপুর জাংশন। এখান থেকে আমাকে গঙ্গাসাগর যেতে হলে এখন ধরতে হবে নামখানা লোকাল, কিন্তু নামখানা লোকালটা শিয়ালদা থেকে ছাড়ে এবং সেই ট্রেনটা এই সোনারপুর স্টেশন হয়েই নামখানা যাবে। কিন্তু আমি এখন যাব শিয়ালদা, কারণ বসার জায়গাটা যদি ওখান থেকে পাওয়া যায় তাহলে ভালো হবে। এখান থেকে ট্রেনগুলো প্রচণ্ড ভিড় হচ্ছে, কারণ এখন যেহেতু মেলা চলছে তাই জন্যে ট্রেনগুলোতে কিছুটা স্টেশন আসার পর থেকেই ভিড় হয়ে যাচ্ছে, আর প্রায় 9টা স্টেশন আসার পরে সোনারপুর স্টেশন, সেই জন্য এখানে ভিড় হবে। তার জন্য আমি এখন চলে যাব শিয়ালদা স্টেশন এবং সেখান থেকে উঠবো নামখানা লোকালে। এই যে দেখুন, এখানে যারা বসে আছে সবাই কিন্তু গঙ্গাসাগরেই যাবে। আমি এখন ঢুকছি শিয়ালদা স্টেশনে, আর এই শিয়ালদা স্টেশন থেকেই কিন্তু ছাড়বে নামখানা লোকাল। যেহেতু আর মাত্র 2 দিন বাকি, অর্থাৎ আজ 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখে কিন্তু গঙ্গাসাগরে সেই পুণ্য স্নান, তাই এখন প্রচুর পরিমাণে পুণ্যার্থীদের ভিড় হচ্ছে, যার জন্য ভীষণভাবে প্রশাসনিক তৎপরতা নেওয়া হয়েছে। আর দেখুন, এই যে 16 নম্বর স্টেশন, আর তার ওপাশে এই যে ফাঁকা স্টেশনটি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে 15 নম্বর স্টেশন। ওখান থেকেই কিন্তু শুধুমাত্র নামখানা লোকাল ছাড়ছে, যার জন্য মাঝখান থেকে দড়ি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যাতে সাধারণ যাত্রীরা ওপাশে না যেতে পারে, বা ওপাশের যারা নামখানা লোকালে যাবে, যারা গঙ্গাসাগর যাবে, তারা যাতে এপাশে না চলে আসতে পারে। তো শিয়ালদা থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য আপনাকে কিন্তু আসতে হবে শিয়ালদার এই সাউথ সেকশানে, এবং সাউথ সেকশান থেকেই আপনাকে ধরতে হবে নামখানা লোকাল। শিয়ালদা থেকে কিন্তু সব ট্রেন ডিরেক্ট নামখানা যায় না, কিছু ট্রেন লক্ষ্মীকান্তপুর যায় এবং লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যায়। তো আপনি যদি অ্যাপে সার্চ করেন, আপনি কিন্তু সব ট্রেন দেখবেন নামখানা যাচ্ছে না। আর এখন এমনি গঙ্গাসাগর মেলার জন্য যথেষ্ট ট্রেন দিয়েছে সরকার থেকে, তো কোনো অসুবিধা নেই। এখান থেকে এমনি হয় আপনাকে নামখানা লোকাল ধরতে হবে, না হলে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে, আর না হলে এমনি গঙ্গাসাগর স্পেশাল ট্রেনেও আপনি যেতে পারবেন। যে কারণে শিয়ালদা এলাম, যে ট্রেনটা হয়তো ফাঁকা পাওয়া যাবে, কিন্তু ট্রেন পুরো প্যাকড, একদম মানে ঘোষণা করার সাথে সাথে এই ট্রেন পুরো ভর্তি হয়ে গেছে। তো এখান থেকেও হয়তো সিট পাবো না। শিয়ালদাহ থেকে 31টা স্টপেজ পেরিয়ে ট্রেন এখন দাঁড়িয়েছে কাকদ্বীপ স্টেশনে। আর এই কাকদ্বীপ স্টেশন থেকে কিন্তু গঙ্গাসাগর যাওয়া যায়, এবং কাকদ্বীপ স্টেশন থেকেই গঙ্গাসাগরের ডিস্ট্যান্সটা অনেকটা কম হয়, তাই বেশিরভাগ মানুষই এখানে নেমে যায়। আর মাইকেও সেটাই অ্যানাউন্স করছে, এখানে সবাইকে নেমে যেতে বলছে। আর বর্তমানে কাকদ্বীপ স্টেশনের এই হলো পরিবেশ। ট্রেনের মধ্যে যত যাত্রী ছিল তার মধ্যে 90% বলা যায় এখানেই নেমে গেছে, আর যা আছে তারা সবাই কিন্তু নামখানা যাবে, এবং নামখানা দিয়েই কিন্তু গঙ্গাসাগরে যাবে, এবং আমিও নামখানা থেকেই গঙ্গাসাগরে যাব। আর আমি যেহেতু নামখানা দিয়ে যাব গঙ্গাসাগর, আমি নামবো আরও 2টো স্টপেজ পরে। আর এই কাকদ্বীপ স্টেশন থেকে গঙ্গাসাগর যাওয়ার রাস্তা কম হওয়া সত্ত্বেও আমি কেন নামখানা দিয়ে যাচ্ছি সেটা আপনাদের ট্রেন থেকে নেমেই বলছি। তো এখন চলে এসেছি নামখানা স্টেশনে। নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন কিন্তু এই 1 নম্বর প্ল্যাটফর্মে এসেই থেমেছে। আপনি কিন্তু চাইলে নামখানা দিয়েও যেতে পারেন, আপনি চাইলে কাকদ্বীপ দিয়েও গঙ্গাসাগর মেলায় যেতে পারেন।
কাকদ্বীপ দিয়ে গেলে আপনার রাস্তাটা হয়তো কম হবে, কিন্তু নামখানা দিয়ে গেলে সমুদ্র এবং নদীর যে সুন্দর দৃশ্যটা পাবেন সেটা কিন্তু কাকদ্বীপ দিয়ে গেলে পাবেন না। এই গঙ্গাসাগর আসা মানে আমার কাছে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেখানে নদী সমুদ্রের সব কিছু দেখা যাবে। এই দিক দিয়ে আসলেই একমাত্র লঞ্চে করে এবং অনেকক্ষণের জন্য নদী এবং সমুদ্রের দৃশ্যটা পাওয়া যায়। তো এটাই হলো নামখানা দিয়ে আসার মেন কারণ। কাকদ্বীপে প্রচুর মানুষ নামে, যেটা আপনাদের দেখিয়েওছিলাম একটু আগে। আপনি চাইলে কাকদ্বীপ দিয়েও যেতে পারেন। কাকদ্বীপ দিয়ে গেলে হয়তো আপনার সময় কম লাগবে এবং ওদিক দিয়ে গেলে আপনাকে ভ্যাসেলে পার হতে হবে। তো সমুদ্রে এবং নদীর যে পরিবেশটা সেটা আপনি অনেকটা কম পাবেন। এটাই হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। নামখানাতেও এখন প্রচুর মানুষ আসছে, তবুও এদিকটা যেহেতু বেশি সময় লাগে একটু, তাই জন্য তুলনামূলক কম মানুষ আসে এখানে। সেই তুলনায় কাকদ্বীপ দিয়ে কিন্তু প্রচুর মানুষ যায়। আর এই যে দেখুন, নামখানা স্টেশনের ঠিক পাশেই একদম ট্যুরিস্ট বাসের পার্কিং। কত কত ট্যুরিস্ট বাস এখানে রাখা আছে দেখুন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে যারা আসছে তাদের জন্য কিন্তু ট্যুরিস্ট বাসের এই পার্কিং। এবং এরকম কিন্তু কাকদ্বীপ দিয়ে যারা যাচ্ছে তাদের কাকদ্বীপ স্টেশনের পাশেও এরকম জায়গা করা আছে, সেখানেও ট্যুরিস্ট বাসের এরকম পার্কিং করা আছে। অর্থাৎ এই গঙ্গাসাগর মেলায় কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই গঙ্গাসাগর মেলাতে আসেন। নামখানা স্টেশন থেকে এখন আমাকে যেতে হবে লঞ্চ ঘাটে। এখান থেকে কিন্তু খুব বেশি রাস্তা নয়, তবে এখান থেকে টোটোতেও যাওয়া যায়। সেক্ষেত্রে আমাকে নামখানা স্টেশন থেকে যে মেন বাইরে যাওয়ার রাস্তা, সেই মেন গেট দিয়ে বেরোতে হবে। আর যদি এখান থেকে হেঁটে যেতে হয় তাহলে আপনাকে সেই রাস্তাটা দেখাই। এই যে 1 নম্বর স্টেশন দেখছেন, 1 নম্বর স্টেশনের একদম মাথায় চলে এসে এখান থেকে এই যে রাস্তাটা নিচে নেমে গেছে, যেখান থেকে কিছু মানুষ যাচ্ছে একদম রেল লাইনের পাশ দিয়ে, এই রাস্তাটা ধরেই বেরিয়ে যেতে হবে। এবং এখান থেকে কিছুটা এগিয়ে গেলে নামখানা থেকে বকখালি যাওয়ার যে হাতানিয়া দুয়ানিয়া ব্রিজ রয়েছে, সেই ব্রিজের পাশ দিয়েই কিন্তু রাস্তাটা লঞ্চঘাটের দিকে চলে গেছে। এবং পুরোটাই কিন্তু এরকমভাবে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া, এবং এইরকম বাঁশের ব্যারিকেডের মধ্যে দিয়ে অল্প একটু হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে লঞ্চঘাট। এইগুলো কিন্তু তীর্থযাত্রীদের থাকার জন্য সব পিলগ্রিম শেড তৈরি করা হয়েছে। তো রাস্তার দুপাশ দিয়ে কিন্তু ঠিক এরকমভাবেই ব্যারিকেড করে দেওয়া। আর আমি এখন চলে এসেছি সেই ব্রিজটির ধারে, অর্থাৎ হাতানিয়া দুয়ানিয়া নদীর ওপর যে ব্রিজটি, যেটা দিয়ে নামখানা থেকে বকখালি যাওয়া যায়, সেই ব্রিজটির পাশ দিয়ে কিন্তু এখন যাচ্ছি। আর এনারা এই গঙ্গাসাগর মেলায় এসেছেন মহারাষ্ট্র থেকে, প্রথমবারের মতো তারা আসছে। এখানে দাঁড়িয়ে কিন্তু এনাদের সকলের সাথে পরিচয় হলো। তো ওনাদের কাছে আমি কেন ওনারা এই গঙ্গাসাগর মেলায় আসছেন এবং এই গঙ্গাসাগর মেলা সম্পর্কে ওনাদের কি মতামত সে সম্পর্কে কিছু জানতে চাইলাম। আর ওনারাও খুব সুন্দর করে বললেন। हम वर्धा जिला से आ रहे हैं, महाराष्ट्र। हम लोग इसलिए भक्ति के वजह से आए हैं कि गंगा सागर सारे तीर्थ बार बार गंगा सागर एक बार, ऐसी कहावत है। वो कहावत के लिए हम गंगा देखने आए हैं और समंदर भी देखने आए हैं। उसके पीछे संक्रांति का कुछ गुड़ गया हुआ है, वो भी देखने आए हैं। तो अभी हमने तो देखा नहीं है, अभी जाएंगे, जब देखेंगे, जब दिल को तसल्ली होंगी। तसल्ली के लिए तो हम लोग इतने दूर से आए हैं। हम घर से 6 दिन से निकले हुए हैं और 6-7 दिन इधर और 6-7 दिन घूम के जाएंगे हम लोग। आपकी टीम में कितने लोग? हमारी टीम में 14 लोग हैं, पूरे 50 हैं। हमारे टीम के 14 है, यानी 3 टीम है, 50 लोग हैं। एक ट्रैवल्स में आए हुए हैं और अभी 15 दिन का है। पशुपतिनाथ जा रहे हैं यहाँ से, प्रयागराज जा रहे हैं। हम अभी प्रयागराज जाएंगे, काशी जाएंगे, पशुपतिनाथ जाएंगे, अयोध्या जाएंगे, फिर रिटर्न वर्धा जाएंगे। गंगा मैया की जय। তো এখন আমি চলে এসেছি লঞ্চ ঘাটে। আর এখান থেকে কিন্তু সেই গঙ্গাসাগর যাওয়ার লঞ্চগুলি ছাড়ছে এবং সামনেই দেখা যাচ্ছে সেই সুন্দর হাতানিয়া দুয়ানিয়া নদীর উপর ব্রিজটি। মহারাষ্ট্র থেকে যারা এসেছেন ওনারা চাইছিলেন ওনাদের রাজ্যের অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ এবং ওনাদের রাজ্যের মেজরিটি মানুষ যে ভাষাতে কথা বলে, অর্থাৎ মারাঠি ভাষা, সেই ভাষাতে কিছু বলতে। महाराष्ट्रामधून आलो आहो आम्ही. आणि आम्ही इथं गंगासागर तीर्थस्थान पाहायला आलो आहो. हे खूप छान तीर्थस्थान आहे असं म्हटल्या जाते, म्हणून मी पहिल्यांदा आले आहे इथे. आमचा परिवार आहे आणि आम्ही ट्रॅव्हल्स टूर 50 जण आलो आहोत. ट्रॅव्हल्स टूरमध्ये खूप छान वाटत आहे इथं, एन्जॉय करते आहे. गंगा मैया के दर्शन करने आए हैं. गंगा मैया की जय. गंगा मैया की जय. गंगा मैया की जय. गंगा मैया की जय. তো এই হলো নামখানা লঞ্চঘাটের বর্তমান অবস্থা। প্রচুর পুলিশ কর্মীরা তো আছে, তার সাথে বিভিন্ন সংস্থা থেকেও প্রচুর কর্মীরা আছে। এই যেমন ভারত সেবাশ্রম থেকেও দেখছি প্রচুর কর্মী দিয়েছে, কারণ এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এবং সেই ভিড় সামলাতে কিন্তু প্রচুর কর্মীবৃন্দের প্রয়োজন হয়। তার জন্য প্রচুর তৎপরতার সাথে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো উঠে পড়ছি এখন লঞ্চে। আর প্রত্যেকটা লঞ্চে কিন্তু গুনে গুনে 100 জন করেই তোলা হচ্ছে। 100 জনের বেশি কিন্তু কোনো লঞ্চেই নেওয়া হচ্ছে না। লঞ্চের ভিতরে সবাই কিন্তু এসে বসে পড়েছে, আর উপরে নিচে সব জায়গাতেই কিন্তু লোক বসেছে। কিছু মানুষ দাঁড়িয়েও আছে, সবার কিন্তু বসার জায়গা হয়নি।
লঞ্চ এইমাত্র ছেড়ে দিয়েছে এবং সেই ব্রিজটির তলা দিয়ে আমরা যাচ্ছি এখন। এই লঞ্চে কিন্তু এখন আমাদের থাকতে হবে প্রায় 1 ঘন্টা। আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য, নদী এবং সমুদ্রের পাশ দিয়ে যাওয়ার যে একটা সুন্দর আনন্দ, এইটাই কিন্তু এই দিক দিয়ে যাওয়ার আসল উদ্দেশ্য। আর এই যে নদীর পাড়ে যে বোটগুলি দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সব সামুদ্রিক ট্রলার। এরা কিন্তু সব সমুদ্রে মাছ ধরতে যায়। এখান থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু বঙ্গোপসাগর, আর সেখানেই কিন্তু এই সামুদ্রিক ট্রলারগুলো মাছ ধরতে যায়। তো এটাই হচ্ছে এই পথ দিয়ে আসার মজা। কাকদ্বীপ দিয়েও আপনারা যেতে পারেন, কিন্তু কাকদ্বীপ দিয়ে কিন্তু এই দৃশ্য আপনারা পাবেন না। এটাই হচ্ছে এই নামখানা দিয়ে আসার মজা। সরু নদী দিয়ে এখন আমরা বড় নদীর মধ্যে পড়ছি। এই নৌকাটি দেখুন, এরকম নৌকা আমি আগে কখনো দেখিনি। খুব সম্ভবত এটা কোনো ভেলা, মনে হচ্ছিল যেন এক্ষুনি ছুটে গিয়ে ছেলেটির সাথে আমিও এরকমভাবে ভেলায় চেপে নদীর মধ্যে ভাসতে থাকি। সরু নদী ছাড়িয়ে এখন আমরা বড় নদীর মধ্যে পড়েছি এবং চারিদিকে শুধু জল আর জল, আর একদিকে কোনো কুলকিনারা দেখাই যাচ্ছে না। উপরে আকাশে তীব্র সূর্যকিরণ আর নিচে এই বিপুল জলরাশি। এর মাঝখানে এই বিপুল জলরাশির এক ফোঁটা জলবিন্দুর মতো আমরা যেন ভেসে চলেছি। আর এই সময় ঠিক এরকমভাবেই শত শত মানুষ এই বিপুল জলরাশি পেরিয়ে ছুটে চলে সেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে, পুণ্য স্নানের উদ্দেশ্যে। এখানে বড় নদীর মাঝে একটা দ্বীপ হয়ে গেছে, চর পড়ে একটা দ্বীপ হয়ে গেছে। নদীর মাঝখানে চর পড়ে পড়ে একদম একটা দ্বীপ তৈরি হয়ে গেছে, যেখানে গাছপালাও তৈরি হয়ে গেছে। চারিদিকে গভীর নদী, বড় নদী, এবং তার মাঝে একটা দ্বীপ হয়ে গেছে। অদ্ভুত দৃশ্য। এইখানটাতে দেখুন, কোনো দিকে কিন্তু কোনো কুল কিনারা দেখা যাচ্ছে না। আর এই বিপুল জলরাশির মধ্যে নদীর আলতো ঢেউয়ের মধ্যে গা ভাসিয়ে দিয়েছে একদল পাখি। আর ওই যে দূর থেকে যে লঞ্চটি আসছে, ওটা কিন্তু গঙ্গাসাগর থেকেই আসছে। তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আপনিও যদি এরকম নদী ভালোবাসেন, নদীর বিপুল জলরাশি, এই সুন্দর শান্ত প্রাকৃতিক পরিবেশ আপনিও যদি ভালোবাসেন, আপনিও আসতে পারেন এই নামখানার এই দিক দিয়ে। কিন্তু আপনি যখন ফিরবেন, গঙ্গাসাগর থেকে পুণ্যস্নান সেরে যখন ফিরবেন এবং আপনার সময় যদি বিকেল 4:30-র বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কখনোই এই পথ দিয়ে ফিরবেন না। কারণ এই পথের লঞ্চ চলাচল কিন্তু বন্ধ হয়ে যায় 4:40 কিংবা 4:45-এই। অর্থাৎ আপনার যদি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায় বা 4:30-র বেশি বেজে যায়, আপনি অবশ্যই কাকদ্বীপ দিয়েই ফিরবেন। যেহেতু এই পথে প্রচুর বড় নদী পাড়ি দিতে হয় লঞ্চগুলোকে, সেই জন্যে এই পথে বিকেলের পর থেকে আর লঞ্চ চলাচল করে না। অর্থাৎ রাত্রেবেলা এই পথে কিন্তু কোনো রকম লঞ্চ চলাচল করে না, কারণ প্রচুর রিস্ক হয়ে যায় সেক্ষেত্রে। তার জন্যে ফেরার সময় সব সময় যদি বিকেল হয়ে যায় বা সন্ধে হয়ে যায়, সব সময় কাকদ্বীপ দিয়েই আপনারা ফিরবেন। তো প্রায় 1 ঘন্টা ধরে বড় নদী দিয়ে আসার পরে আমরা আবার একটি সরু নদীতে ঢুকছি এবং এই দুপাশে দুটি ফ্ল্যাগ লাগানো আছে, যার মাঝখান থেকে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম ঘাটে, এবং এই ঘাটটির নাম কিন্তু বেনুবন ঘাট, যেখানে লঞ্চটি এসে থামলো। আর এখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় এবং তৎপরতাও সেই রকমই। তো লঞ্চ ঘাট থেকে শুরু করে রাস্তাগুলোকে কিন্তু এরকম সুন্দর করে সাজানো হয়েছে এবং চারিদিকে লাইট দেওয়া হয়েছে। এগুলো কিন্তু রাত্রেবেলা আরও অনেক সুন্দর লাগবে। লঞ্চ ঘাট থেকে উঠেই কিছুটা হেঁটেই চলে আসতে হবে এই গাড়ির স্ট্যান্ডে, এবং দেখুন প্রচুর মানুষের কিন্তু ভিড়। আর এখান থেকেই কিন্তু ছাড়ছে ম্যাজিক গাড়ি, এবং এই ম্যাজিক গাড়িতে করেই কিন্তু আমাদের পৌঁছাতে হবে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। তো অবশেষে পূর্ণতীর্থ গঙ্গাসাগর মেলায় পৌঁছে গেছি। সামনেই দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রম। আপনাদেরকে নিয়ে যাব মন্দিরের আরও কাছে এবং বলবো এই মেলার সমস্ত কাহিনী। প্রচুর মানুষের কিন্তু ভিড়। এই যে দেখুন, বাঁশের ব্যারিকেডের মধ্যে দিয়ে কিন্তু সবাইকে আনা হচ্ছে, এবং একসাথে যাতে সবাই না ঢুকে যেতে পারে তার জন্য একটি বাঁশ কিন্তু সামনে দেওয়া আছে, যেটা দিয়ে আটকে দেওয়া হচ্ছে কিছু মানুষ ঢোকার পরে। আর এই হচ্ছে কপিল মুনির আশ্রম। খুব সুন্দর লাগছে রোদের আলোতে। প্রচুর মানুষ কিন্তু ঢুকে যাচ্ছে এবং তাদেরকে কপিল মুনির আশ্রমে পৌঁছাতে হবে এই রকম পুরোটাই বাঁশের ব্যারিকেডের মধ্যে দিয়ে লাইন করে করে। গঙ্গা যেখানে সাগরে অর্থাৎ বঙ্গোপসাগরে মিশেছে, সেই স্থান হলো গঙ্গাসাগর। এবার এই গঙ্গাসাগর সৃষ্টির কাহিনীটা আপনাদের একটু বলি। অনেক বছর আগে সূর্যবংশের এক রাজা ছিলেন সগর রাজা। এই সগর রাজার ছিল 2 পত্নী, যার মধ্যে এক পত্নীর ছিল 60,000 পুত্র সন্তান এবং আরেক পত্নীর ছিল মাত্র 1টি পুত্র সন্তান। তো এই সগর রাজা একে একে 99টি অশ্বমেধ যজ্ঞ করেন, এবং তার উদ্দেশ্য ছিল 100টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করার। কারণ 100টি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করলে ইন্দ্রসম পদ পাওয়া যায়। তো যখন সগর রাজা এই 100তম অশ্বমেধ যজ্ঞের জন্য প্রস্তুতি শুরু করেন এবং তার পুজো করা যে ঘোড়াটা ছেড়ে দেওয়া হয় অশ্বমেধ যজ্ঞের জন্য, দেবরাজ ইন্দ্র ঈর্ষান্বিত হয়ে
তার সেই ঘোড়াটি চুরি করেন এবং এই কপিল মুনির আশ্রমে এনে রেখে দেন। এদিকে তার সেই যজ্ঞের জন্য প্রস্তুত করা অশ্ব না খুঁজে পেয়ে সগর রাজা তার সেই 60,000 পুত্রকে এই যজ্ঞের অশ্ব খুঁজতে পাঠান। তারা তখন খুঁজতে খুঁজতে এই কপিল মুনির আশ্রমে এসে তাদের ঘোড়াকে দেখতে পেয়ে কপিল মুনিকেই দোষারোপ করে বিভিন্ন কটু কথা বলতে থাকেন। এই কপিল মুনি ছিলেন ব্রহ্মার পুত্র মনুর বংশধর। বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে করতে কপিল মুনি এই সাগরদ্বীপে এসে আশ্রম স্থাপন করেন। তো তখন কপিল মুনির কাছে এই 60,000 পুত্রের উদ্ধারের জন্য অনুরোধ করলে কপিল মুনি জানান যে এই উদ্ধারের একটিমাত্রই পথ আছে এবং সেটা যদি মা গঙ্গাকে কোনোভাবে তপস্যা করে এই ধরাধামে আনা যায় বা এই মর্তে আনা যায়, তাহলেই সেই মা গঙ্গার ছোঁয়াতেই একমাত্র এই 60,000 পুত্রের উদ্ধার হবে। আর তখন এই সগর রাজার এক বংশধর মহারাজা ভগীরথ অনেক তপস্যার ফলে মা গঙ্গাকে এই মর্তে অবতরণ করান এবং মহারাজা ভগীরথ সামনে যেতে থাকেন শঙ্খ বাজাতে বাজাতে, আর তার পেছনে পেছনে আসতে থাকেন মা গঙ্গা। এই রকমভাবে বিভিন্ন জায়গাকে পূর্ণ করতে 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 একসময় এই বঙ্গোপসাগরে এসে মা গঙ্গার মিলন ঘটে এবং এই বঙ্গোপসাগরের সাগরদ্বীপে অবস্থিত যেখানে মা গঙ্গার সাথে বঙ্গোপসাগরের মিলন ঘটেছে সেখানে অবস্থিত সগর রাজার 60,000 পুত্র ওই মা গঙ্গার পূর্ণ ছোঁয়ায় মুক্তিলাভ করেন। তাই এই পৌষ সংক্রান্তির দিন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন এই গঙ্গা স্নানের উদ্দেশ্যে এবং এই মা গঙ্গার পূর্ণ ছোঁয়ায় তারা এই গঙ্গাবক্ষে স্নান করে পুণ্য অর্জন করেন। আর এখানেই আমি দেখা পেলাম রাজস্থানের খুব বিখ্যাত একজন মহারাজ এবং রাজপুরোহিত সমাজের প্রধান মুখ শ্রী তুলসারামজি মহারাজকে, যিনি রাজস্থানের মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজকর্ম করেন এবং বিশেষ করে এই রাজপুরোহিত সমাজের ছোটদের জন্য শিক্ষা এবং ধর্মশিক্ষার ব্যাপারে ভীষণ ভূমিকা পালন করেছেন। ইনি রাজস্থানের আসোত্রাতে অবস্থিত খেতেশ্বর ব্রহ্মধাম মন্দিরের প্রধান মুখ। এনারই একজন বিশেষ সহকারী এনার সম্পর্কে কিছু বললেন। आज गंगा सागर में ब्रह्मधाम आसोत्रा जो कि विश्व के अंदर पुष्कर के बाद द्वितीय पूज्य खेताराम जी महाराज के द्वारा निर्मित प्राण प्रतिष्ठ मंदिर के गादीपति अनंत श्री विभूषित ब्रह्म ऋषि ब्रह्माचार्य ब्रह्म सावित्री सिद्ध पीठाधीश्वर पूज्य तुलसाराम जी महाराज भक्त भाविकों के साथ कोलकाता से प्रातः 8 बजे रवाना होकर अभी सायंकाल का 3:30 बजे का स्नान किया है और गुरु महाराज मकर संक्रांति का दिनांक 14 जनवरी का स्नान करने के पश्चात पुनः राजस्थान पधारेंगे। তো এটা ছিল আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সমুদ্র তট জুড়ে কিন্তু প্রচুর মানুষের ভিড়, বিভিন্ন রকমের দোকান বসেছে, খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে গঙ্গাসাগরের এই সমুদ্র তট। আর সমুদ্র তটের আপনি কিছুটা দূর দূর গেলেই দেখতে পাবেন এই রকম গঙ্গা মায়ের মূর্তি, যেখানে আপনি গঙ্গা স্নান সেরে এসে পুজোও দিতে পারেন। এই গঙ্গাসাগর মেলায় আপনি পাবেন না এমন কোনো জিনিস কিন্তু নেই। দেখুন এখানে একটি লোহার দোকানও রয়েছে। বিশ্বের মধ্যে লোক সমাগমের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এই গঙ্গাসাগর মেলা। প্রথম হলো কুম্ভ মেলা, তার ঠিক পরেই আছে এই গঙ্গাসাগর মেলা। তাই এখানে সমস্ত রকমের জিনিস আপনি পাবেন এবং মানুষের ভিড়ও কিন্তু ততোধিক হয় এই মেলায়। এখানে আছে একটি শাড়ির দোকান এবং এর ঠিক পরেই আছে একটি জামা প্যান্টের দোকান। এরকম কিন্তু একটি দোকান নয়, এই মেলা জুড়ে আছে এইরকম অনেক অনেক দোকান। দিনের শেষে সমুদ্রের শেষ প্রান্তে সূর্য কোথাও যেন মিলিয়ে যাচ্ছিল, আর আমি অপেক্ষা করছিলাম এই গঙ্গাসাগরে সমুদ্র আরতি। অবশেষে এলো সেই সময়।
এই গঙ্গা আরতি দেখে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে আমি 2026-এর গঙ্গাসাগর মেলা থেকে বাড়ির পথ ধরলাম, আর আস্তে আস্তে সাক্ষী থাকলাম আরও কিছু সুন্দর দৃশ্যের। তো আমার এই প্রথম সোলো ট্রাভেল ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে, নতুন কোনো জায়গায়।